আসসালামু আলাইকুম। তোমাদের পাঠ্যে ব্যাকরণ পাঠ্যে দশম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বাচ্য। বেশিরভাগ ছাত্রদের কাছে এটা জটিল মনে হয়। আজ আমি বাচ্যটাকে তোমাদের কাছে সহজ এবং বোধগম্যভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি বাচ্চটা নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না। তোমাদের মাধ্যমিকের জন্য বরাদ্দ নম্বর 2টি থাকতে পারে কিংবা 3টে থাকতে পারে, 2 কিংবা 3 নম্বরের আসতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদেরকে জানতে হবে প্রত্যেককেই। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্য। ঠিক আছে, আজ আমরা বাচ্চটা শিখবো। কেমন? আজ আমরা বাচ্য পড়ব। এই বাচ্চটা সকলেই বোঝার চেষ্টা করে, একটু আশা করি সহজ এবং বোধগম্য তোমাদের কাছে হয়ে উঠবে, আমি আশাবাদী। বাচ্য ইংরেজিতে বলা হয় কি? বয়স। আগে আমাদের বাচ্য শব্দের অর্থ জানতে হবে। বারবার বলি তোমাদেরকে একটা কথাই, যে কোনো জিনিস সম্পর্কে জানতে গেলে তার অর্থটা জানা আমাদের অপরিহার্য। যে কোনো জিনিস জানতে গেলে আমাদের তার অর্থটাকে জানা অপরিহার্য। যদি একটা উদাহরণ দিই তোমাদেরকে, যদি বলি আল হাদিস, আল হাদিসটাকে যদি বুঝতে যাই, তাহলে আল হাদিস শব্দের অর্থটা আমাকে জানা একান্ত কি অপরিহার্য। বাচ্চটাকে যদি আমি জানতে চাই, তাহলে বাচ্য শব্দের অর্থ কি, বাচ্চটা শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ আমাদের কি করতে হবে, প্রথমে জানতে হবে। বাচ্য শব্দের অর্থ হলো কি বাচন ভঙ্গি। বাচন মানে কথা বলা, বাচন মানে কথা, কথা বলার ভঙ্গি, কথা বলার ভঙ্গি নামই হচ্ছে কি বাচ্য। আমি তোমাদেরকে পড়ানোর আগে একটা উদাহরণ দেব, উদাহরণ দিয়ে তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করব। যেমন আমি ব্যাকরণ পড়াচ্ছি। এই ব্যাকরণ পড়াচ্ছি, এটা একটা বাচন। এটা কি? এটা একটা বাচন, তাই তো? এটা একটা কথা। এটাকে আমি আরো আলাদাভাবে যেভাবে বলবো সেটাই হয়ে যাবে আমার বাচ্য পরিবর্তন। তাহলে এটাকে আরো আলাদাভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি বলো তো? আমি ব্যাকরণ পড়াচ্ছি, এটাকে আমি বলতে পারি ব্যাকরণ আমার দ্বারা পড়ানো হচ্ছে, বা আমার দ্বারা ব্যাকরণ পড়ানো হয়, তাই তো? পড়াচ্ছি, আমার দ্বারা কি করতে পারি? আমার দ্বারা ব্যাকরণ পড়ানো হচ্ছে। বুঝতে পারলে? আমার দ্বারা ব্যাকরণ পড়ানো হচ্ছে। এই যে আলাদাভাবে বললাম কথাটাকে, বললাম না? ওই কথাটাই তো অর্থ কি আছে, কথাটাকে শুধু আলাদাভাবে বললাম। আবার দেখো, আমার ব্যাকরণ পড়ানো হচ্ছে, এটাকে আলাদা করে বললাম পড়ানো হচ্ছে। একই জিনিস আমি 2-3 ভাবে বললাম, 2-3টি ভাবে বললাম। এই যে একই কথাকে নানাভাবে বলার যে প্রকাশ ক্ষমতা, একই কথাকে অন্যভাবে বলার যে প্রকাশ ভঙ্গি, তাকে বলবো বাচ্য। তাহলে বাচ্য হলো বাচন ভঙ্গি। একই কথাকে অন্যভাবে বলা, অর্থকে একই রেখে অন্যভাবে বলার যে প্রকাশ ক্ষমতা, তাকে বলবো বাচ্য। বুঝতে পেরেছো? একই কথাকে উত্তর দিবে হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? যখন বুঝতে পারবে তখনই একমাত্র বলবে হ্যাঁ, নতুবা বলবে না। কারণ এটা আমাদের বেশিরভাগ একটা মারাত্মক খারাপ অভ্যাস বলতে পারো, যে যারা বুঝতে পারে না অথচ ঘাড় নাড়িয়ে দেয় হ্যাঁ বুঝতে পেরেছে, তাহলে তুমি শিখতে পারবে না। বুঝবে সঠিক করে, তবেই তুমি বলবে হ্যাঁ বুঝতে পেরেছি, তার আগে নয় কিন্তু। তাহলে একই কথাকে যখন অন্যভাবে বলবে,
অর্থাৎ একই কথাকে অন্যভাবে বলার নাম হলো বাচ্য। বাচন ভঙ্গির, বাচন মানে হচ্ছে কথা, অর্থাৎ কথা বলার অন্য যে ভঙ্গি, একই কথাকে অন্যভাবে বলতে পারো তার নাম হবে কি? বাচ্য। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? আচ্ছা বলো তো, আপনি কোথায় থাকেন এটাকে আর কিভাবে বলতে পারি? আপনার কোথায় থাকা হয় বা কোথায় থাকা হয় আমরা তো অনেক সময় না বলতে পারি। আমি তোমার সামনে এসে বললাম কোথায় থাকা হয় মানে কি? আপনার বা তোমার বা তুমি, তোমাকে বলছি তো কোথায় থাকা হয় মানে তোমার কোথায় থাকা হয় বা আপনার কোথায় থাকা হয়, এটাই তো, হ্যাঁ কি না? বুঝতে পারছো না? কোথায় থাকা হয় মানে আপনি আপনি কোথায় থাকেন, হ্যাঁ কি না? আলাদা না অন্য হয়ে গেল? একই হলো না আলাদা হলো? আপনি কোথায় থাকেন এটাকে কি বলছি? আপনার কোথায় থাকা হয় বা কোথায় থাকা হয়, একই তো ব্যাপার। কোথায় থাকা হয়, আপনি কোথায় থাকেন, একই ব্যাপার। তাহলে আপনি কোথায় থাকেন এটাকে শুধু আমি জাস্ট আর আলাদাভাবে বলছি কোথায় থাকা হয়, এটাই হলো কি? বাচ্য। বুঝতে পেরেছো? তাহলে সংজ্ঞাটা এবার আমরা করব, ব্যাকরণের ভাষায় আমরা সংজ্ঞাটা করব বাচ্য কাকে বলে। আমরা তো আভিধানিক অর্থ জানলাম। আভিধানিক অর্থ কি? বাচন ভঙ্গি। কি? বাচন ভঙ্গি অর্থাৎ কথা বলার ভঙ্গি, সেটা হচ্ছে বাচ্য। ঠিক আছে? এবার যদি আমরা সংজ্ঞা বলি তাহলে কি হবে না, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, কার রূপ মানে পরিবর্তন হচ্ছে, রূপভেদটা কার, প্রকাশভঙ্গিটা পরিবর্তন হচ্ছে কার? দেখো পড়াচ্ছি, পড়ানো হচ্ছে, ক্রিয়ার ক্রিয়ার রূপ কি হচ্ছে এখানে? প্রকাশ পাচ্ছে। ক্রিয়ার রূপ প্রকাশ পাচ্ছে, কার সাথে প্রকাশ পাচ্ছে? কার সাথে প্রকাশ পাচ্ছে? সম্পর্ক কার সাথে? ক্রিয়ার রূপটা কর্তা এবং কর্মের সাথে। বাহ, খুব সুন্দর বলেছো। তাহলে কর্তা কর্ম, কর্তা কর্মের সাথে, কর্তা কর্ম আর একটা হচ্ছে ভাব, অর্থ থাকে ভাব, ভাবের সাথে। তিনটে জিনিস থাকে, এটা মনে রাখবে। কর্তা থাকে, কর্ম থাকে আর কি? ভাব। এই যে পড়ানো হচ্ছে এটা কি? এইটা ক্রিয়ার মূল ভাব। ক্রিয়ার মূল ভাব কোনটা এখানে? পড়ানো হচ্ছে। আমি খেলা করছি, ক্রিয়ার মূল ভাব কোনটা? এটা খেলা করছি। এটা ক্রিয়ার মূল ভাব কোনটা? খেলা করছি। এটা তাহলে কর্তা কর্ম ও ভাবের সাথে বাক্যের, তাহলে এটা বাক্যের কর্তা, এটা বাক্যের, ঠিক আছে? বাক্যের কর্তা কর্মে ও ভাবের সাথে, কর্তা কর্ম ও ভাবের সাথে ক্রিয়ার, ক্রিয়ার কি? প্রকাশ ভঙ্গি। ক্রিয়ার কি? প্রকাশ ভঙ্গি। এই প্রকাশ ভঙ্গি মানে বলেছিলাম বাচন ক্ষমতা। প্রকাশ ভঙ্গি মানে কি বলেছিলাম? বাচন ক্ষমতা। কার বাচন ক্ষমতা? কর্তা কর্ম ভাবের সাথে কার? ক্রিয়া। কর্তা কর্ম ভাবের সাথে কি? ক্রিয়া। তাহলে তোমার আমরা যেটা জানতে পারলাম যে বাক্যের কর্তা কর্ম ও ক্রিয়ার সাথে ভাবের প্রকাশ থাকবে। একটা সরাসরি সম্পর্ক থেকে প্রকাশভঙ্গিটা আসবে, সরাসরি সম্পর্ক থাকবে। দেখো আমি ব্যাকরণ পড়াচ্ছি, এখানে কর্তাকে আমি, আমির সাথে পড়াচ্ছি। কে পড়াচ্ছে? এখানে আমার আমির সাথে পড়াচ্ছি, সরাসরি কি একটা প্রকাশভঙ্গির ক্ষমতা রয়েছে, প্রকাশভঙ্গি সম্পর্ক রয়েছে। তাহলে এটা কর্তা সম্পর্ক হলো। আমার দ্বারা ব্যাকরণ পড়ানো হচ্ছে, কর্মকে ব্যাকরণ। বাহ, খুব সুন্দর বলেছো। তাহলে ব্যাকরণের সাথে এখানে কি হচ্ছে? ক্রিয়ার একটা সম্পর্ক, প্রকাশভঙ্গির সম্পর্ক রয়েছে, একটা বাচনভঙ্গির সম্পর্ক রয়েছে। আমার ব্যাকরণ পড়ানো হচ্ছে, এখানে কর্তা কর্ম কারোকে না বুঝে শুধু পড়ানো হচ্ছে। এই যে ভাবটা পড়ানো হচ্ছে, এই যে ভাবটা কি হচ্ছে? পড়ানো হচ্ছে, এই ভাবটা তোমার কি? প্রকাশ পাচ্ছে। বোঝা গেল? তাহলে বাচ্যের সংজ্ঞাটা আমরা ভালো করে বুঝলাম যে বাচন ভঙ্গি, একই কথাকে অন্যভাবে বলার যে প্রকাশ। আর কি ফারাক? আর হচ্ছে যে কর্তা কর্মের সাথে ও ভাবের সাথে ক্রিয়ার যে প্রকাশভঙ্গি বা প্রকাশ ক্ষমতা। ক্লিয়ার? ক্লিয়ার? সংজ্ঞাটা ক্লিয়ার? ক্লিয়ার তো? এই উদাহরণ দিয়ে আমরা এবার
সমগ্র বাচ্য অধ্যায়টা বোঝার চেষ্টা করব। আমরা জানি যে যে কোনো জিনিস সংজ্ঞার সাথে সাথে তার প্রকারভেদটা করতে হয়, বা এই বাচ্যেরও প্রকারভেদ আছে, বাচ্যেরও কি আছে, প্রকারভেদ আছে। ইংরেজিতে আমরা ভয়েস চেঞ্জে পড়েছি অ্যাক্টিভ প্যাসিভ দুটি পড়েছি, কিন্তু এখানে আমরা কি করব, আরো দুটি যোগ করে দেব, 4টি। লক্ষণীয় বিষয়, বাচ্য পরিবর্তন এখানে 3 জনের হবে, 3টি প্রকারভেদের হবে, আরেকটি বাচ্য পরিবর্তন হবে না। কর্তৃবাচ্য যেটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে কি বলবো, কর্মবাচ্য। আর একটা বাচ্য পরিবর্তন হয় ভাববাচ্য, আর একটা কি বাচ্যের পরিবর্তন হয়, ভাববাচ্য। তাহলে বাচ্য কয় প্রকার সহজেই আমরা লিখতে পারবো, উদাহরণটা আমাদের মাথায় রেখে। প্রথম কথা হচ্ছে ব্যাকরণ আমাদের শিখতে গেলে উদাহরণ হচ্ছে আমাদের অপরিহার্য। উদাহরণ থেকে আমরা সংজ্ঞায় আসবো, উদাহরণ থেকে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে ব্যাকরণের একটা পদ্ধতি, ঠিক আছে, সহজ পদ্ধতি। তাহলে ব্যাকরণের আমরা উদাহরণ থেকে আমরা পুরোপুরি সংজ্ঞা বোঝার চেষ্টা করব। তাহলে দেখো, বাচ্য হচ্ছে কয় প্রকার, 4 প্রকার। কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ঠিক আছে, কর্তৃবাচ্য, ঠিক আছে, কর্মবাচ্য, আর হচ্ছে ভাববাচ্য। আরেকটা বাচ্য আছে কর্মকর্তৃবাচ্যটা আমরা একটু পরে পড়ব। আগে এই 3টি বাচ্য আমরা যেটা পরিবর্তন করতে দেয়, যেটা পরিবর্তনের তোমার গ্রহণযোগ্য, সেটা আমরা আগে পড়ব। কর্তৃবাচ্য, এখানে সংজ্ঞা লুকিয়ে আছে, যে বাচ্যে কর্তা কি প্রধান, অর্থাৎ কর্তা ক্রিয়ার অনুগামী, কর্তা ক্রিয়ার অনুগামী। এখানে আমি কি কর্তা, কে পড়াচ্ছে, আমি পড়াচ্ছি, তাহলে এখানে আমিটাই প্রধান হয়ে যাচ্ছে। দেখো, আমিটা কি হয়ে যাচ্ছে, প্রধান। এখানে কর্তা ক্রিয়ার অনুগামী হচ্ছে, এখানে ব্যাকরণ নয় কিন্তু, মানে কর্ম নয়। তাহলে যে বাচ্চে কর্তা কি হচ্ছে, ক্রিয়ার অনুগামী হয়, বা কর্তাই প্রধান হয়। বুঝতে পারলাম, বুঝতে পেরেছি? যে বাক্যে কর্তা ক্রিয়ার প্রধান বা অনুগামী হয়, ঠিক আছে। যেমন আমি ব্যাকরণ পড়াচ্ছি, আচ্ছা সংজ্ঞাগুলো করে নি, তারপর পার্থক্যগুলো বুঝবো। কোনো জিনিস ভালোভাবে বুঝতে গেলে তোমার পার্থক্য দিয়ে বুঝবো না, এই হুমায়ুন কি নিজামুদ্দিন কি, দুজনকে ভালোভাবে বুঝতে গেলে যদি পার্থক্য দিয়ে বুঝতে পারো, তাহলে জিনিসটা আরো কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা এই পার্থক্য দিয়ে বোঝার চেষ্টা করব, আগে সংজ্ঞা দিয়ে বোঝার চেষ্টা করি, তারপর পার্থক্য দিয়ে বোঝার চেষ্টা করব, কেমন মুর্শিদ? তারপর দেখো, কর্মবাচ্য, যে বাচ্চে কর্ম কি হবে, প্রধান হবে, অর্থাৎ কর্ম ক্রিয়া কি হবে, অনুগামী হবে। ক্লিয়ার? তাহলে আমার দ্বারা ব্যাকরণ পড়ানো হচ্ছে, এখানে কোনটা প্রধান বলে মনে হচ্ছে তোমার, কোনটা আমার দ্বারা ব্যাকরণ পড়ানো হচ্ছে, কোনটা প্রধান বলে মনে হচ্ছে, ব্যাকরণ। বা খুব সুন্দর বলেছো, তাহলে ব্যাকরণ এই অংশটা এখানে প্রধান বলে মনে হচ্ছে, অর্থাৎ এই ব্যাকরণ কর্মটা হচ্ছে ক্রিয়ার কি অনুগামী। এখানে আমারটা নাকি, আমার পড়ানো হচ্ছে না, এখানে ব্যাকরণ পড়ানো হচ্ছে। কোন কাজটা প্রধান দাঁড়াচ্ছে এখানে, এখানে কোন কাজটা প্রধান দাঁড়াচ্ছে, ব্যাকরণ পড়ানোর কাজটা প্রধান দাঁড়াচ্ছে, মানে এর বাচন ক্ষমতাটা, এর ভাবভঙ্গিটা বেশি প্রকাশ পাচ্ছে। তাহলে কর্ম হচ্ছে এখানে ক্রিয়ার কি অনুগামী। এবার দেখো, আমার ব্যাকরণ পড়ানো হচ্ছে, এখানে কিন্তু কর্মকর্তা কোনোটাকে প্রধান না বুঝে শুধু পড়ানো হচ্ছে, আমার ব্যাকরণ পড়ানো হচ্ছে, শুধু পড়ানো হচ্ছে, যেটা ক্রিয়ার যে মূল ভাব সেটা প্রধান হচ্ছে। তাহলে ভাববাচ্য কাকে বলবো না, ক্রিয়ার মূল ভাব, অর্থাৎ ক্রিয়া ভাব, বাক্যের ভাব যখন ক্রিয়ার অনুগামী হয়, অর্থাৎ ক্রিয়ার ভাব যখন মূল ভাবে প্রকাশ পায়, প্রধান ভাবে প্রকাশ পায় বা প্রাধান্য পায়, ক্রিয়ার ভাব প্রাধান্য পেলে তাকে বলবো ভাববাচ্য। আরো একবার বলে দিই সংজ্ঞাটা, ঠিক আছে। কর্তৃবাচ্য হচ্ছে যে বাচ্যে কর্তাই প্রধান, কর্তা ক্রিয়ার অনুগামী হবে,
যেমন আমি ব্যাকরণ পড়াচ্ছি, এখানে আমি কে পড়াচ্ছে, কে আমি, আমিটাই প্রধান হয়ে গেল। কর্মবাচ্য, যে বাচ্চে কর্মই প্রধান, যে বাচ্চে কর্মই প্রধান, অর্থাৎ কর্মক্রিয়ার অনুগামী হবে। যেমন আমার দ্বারা ব্যাকরণ পড়ানো হচ্ছে, এখানে ব্যাকরণটা প্রধান হয়ে গেল। যে বাচ্চে কর্তা কর্ম প্রধান না হয়ে ক্রিয়ার অনুগামী না হয়ে ক্রিয়ার মূল ভাবটা যখন কি হবে প্রকাশ পাবে, অর্থাৎ ভাবটা যখন ক্রিয়ার অনুগামী হবে, ক্রিয়ার বাক্যের মূল ভাব যখন ক্রিয়ার অনুগামী হবে তখন হয়ে যাবে কি ভাব বাচ্য। এবার আরো সহজ হয়ে যাবে বিষয়টা, তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে সেটা যখন আমরা পার্থক্যটা বুঝবো। এবার দেখো কর্তৃবাচ্যে এখানে আমি আমার কি কি পরিবর্তন হয়েছে দেখো, ভালো করে দেখো। আমি থেকে কি হয়েছে আমার হয়েছে দুটোতে, বুঝতে পারছি না? তাহলে আমি আমার, এই আমিটা কি, আমিটা কি কর্তা, বা এখানে কর্তার সাথে কোনো বিভক্তি নেই, কিন্তু এখানে কর্তার সাথে কি আছে আমার, এর বিভক্তি যুক্ত করা হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এখানে বিভক্তি পরিবর্তন হয়েছে, বুঝতে পারলাম? বুঝতে পারলাম? আর কি পরিবর্তন হয়েছে দেখো, দ্বারা, এখানে কর্তৃবাচ্যে দ্বারা নেই, কিন্তু কর্মবাচ্যে কি আছে দ্বারা। দ্বারা দিয়া, দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো থাকলে কর্মবাচ্য চোখ বুঝে লিখে দেবে। এগুলো থাকলে কি হবে কর্মবাচ্য, কি কি দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো থাকলে কর্মবাচ্য। বুঝাতে পারলাম? আর একটা পরিবর্তন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জন্য, এই পড়াচ্ছিটা কি হচ্ছে ক্রিয়া, পড়াচ্ছিটা কি পরিবর্তন হয়ে কি হচ্ছে পড়ানো হচ্ছে, কি হচ্ছে পড়ানো হচ্ছে। আচ্ছা এই পড়ানো হচ্ছে, স্যার পড়াচ্ছি তো মূল ক্রিয়া সমাপিকা ক্রিয়া, কিন্তু পড়ানো হচ্ছে এটা আবার কি ধরনের ক্রিয়া, এটাকে ক্লিয়ার করতে হবে। পড়ানো হচ্ছে এই ক্রিয়াটা হচ্ছে যৌগিক ক্রিয়া, যাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, পড়ানো হচ্ছে, আর অর্থাৎ মূল ক্রিয়ার সাথে, মূল ক্রিয়াকে পড়ানো তো তার সাথে কি লাগাচ্ছি হচ্ছে, বা ভালো ধরেছো, যাওয়া হয়, খাওয়া হয়, বলা হয়, বলাটা মূল ক্রিয়া তো তার সাথে কি লাগাচ্ছি হয়। তাহলে মূল ক্রিয়ার সাথে যখন কোনো সহকারী ক্রিয়া, সহযোগী ক্রিয়া লাগাবো তখন কি হয়ে যাবে সেটা যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়াটা একটু তোমাদের যৌগিক ক্রিয়া সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে। যৌগিক ক্রিয়া হচ্ছে কি মূল ক্রিয়ার সাথে, মূল ক্রিয়ার সাথে যখন কি করব, মূল ক্রিয়ার সাথে যখন কি করব কোনো সহযোগী ক্রিয়া লাগাবো। বলা, বলাটা মূল ক্রিয়া না মূল ক্রিয়া নয়, মূল ক্রিয়া, তার সাথে যদি বলা হয়, হয়টা যখন সহযোগী ক্রিয়া হয়ে গেল তখন কি হয়ে গেল যৌগিক ক্রিয়া হয়ে গেল। তোমরা কি আরো উদাহরণ দিতে পারবে যৌগিক ক্রিয়া? দুই একটা, খেলা করা হয়, বা খেলা করা হয়, তাহলে খেলা করাটা মূল ক্রিয়া, তার সাথে কি লাগাচ্ছি হয়, হয় লাগাচ্ছি। চলে যাচ্ছি, ভালো করে দেখো কি ক্রিয়া হয়ে যাবে যৌগিক ক্রিয়া হয়ে গেল, হলো না? হলো না? তাই যৌগিক ক্রিয়া বুঝতে পারলে না, পারলে না কেবল মূল ক্রিয়ার সাথে যখন আরো করছি সহযোগী ক্রিয়া লাগিয়ে দেবো তখন কি হয়ে যাবে যৌগিক ক্রিয়া। যেমন পড়ানো হয়, যাওয়া হয়, এখানে যেমন পড়ানো হচ্ছে, খাওয়া হচ্ছে, বলা হচ্ছে, করা হয়, এগুলো কি ক্রিয়া যৌগিক ক্রিয়া। বুঝতে পারছো যৌগিক ক্রিয়া? তাহলে একটা জিনিস খেয়াল করো, কর্তৃবাচ্যে যৌগিক ক্রিয়া নেই, কিন্তু কর্ম এবং ভাববাচ্যে কি আছে যৌগিক ক্রিয়া আছে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার